ব্যথা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার। দেখুন, আমরা শুনে থাকি সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এমন বেশ কিছু জায়গার কথা আমি শুনেছি যেখানে যিনি রমণী মানে যিনি গৃহকর্ত্রী, যিনি যথেষ্ট সুন্দরী, যথেষ্ট গুণী, কিন্তু তবুও তার যে হাজবেন্ড বা তার যে স্বামী তার প্রতি আকৃষ্ট নয়। তিনি গোপনে কোথাও একটা সংসার পেতেছেন এবং এই যে এরকম ঘটনা আমরা হয়তো উপন্যাস বা গল্পেও পড়ে থাকি, কিন্তু গল্প উপন্যাস আদতে আমাদের জীবন থেকে তোলাই কিছু বিশেষ সত্যকে আমরা জানতে পারি। তো এটা কিন্তু হয়ই। তাহলে কি কারণে এই যে যথেষ্ট গুণী, যথেষ্ট সুন্দরী এবং তিনি সংসার করছেন, তার সন্তান আছে, তবুও তার স্বামী অন্য জায়গায় গিয়ে অন্যত্র কোথাও আবার পুনরায় কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সেটা একেবারে তার থেকে গোপন করে। তো এই পরিস্থিতিতে যখন সেই ভদ্রমহিলা পড়লেন তখন তার কি করণীয়, কি কারণে তার জীবনে এরকম একটা ছায়া নেমে এলো, এই নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং যেমন এই অনুষ্ঠানে আপনারা পেয়ে থাকেন পশ্চিম বাংলার একমাত্র 64 যোগিনী তন্ত্রের সাধক, বাস্তুবিদ, হস্তরেখাবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রীকে আজকেও রয়েছেন। স্বাগত, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। দেখুন, আমাদের পাড়ায় মানে আমাদের জাস্ট বাড়ির পাশেই একজনের বাড়ি রয়েছে, যেখানে আমি দেখেছি ছোটোবেলায় হঠাৎ করে, মানে তাকে আমরা পাড়াতে কাকু বলে ডাকতাম। তার ফ্যামিলি রয়েছে, তার একটা ছেলে মেয়ে এবং বউ সেই বাড়িতে রয়েছে, কিন্তু হঠাৎ একদিন দেখা গেল যে আমাদের পাশের স্টেট বিহার থেকে মানে একজন এসে বলছে তার হাজব্যান্ড এখানে থাকেন, তার বাড়ির এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বলতে সেই বাড়িটিকে দেখিয়েছেন এবং তার বউ এসে বলছে যে আমার এখানে যে ছেলে, এই বাড়ির ছেলেকে আমার সাথে আমার বিয়ে হয়েছে এবং ওখানেও উনি এমন কিছু করেছেন যার কারণে ওই ভদ্রমহিলা এই বাড়িতে এসে খোঁজ নিচ্ছেন, মানে সেখান থেকেও তিনি বিয়ে করে পালিয়ে গেছেন কোথাও। তো এই যে একটা মানুষের স্বভাব থাকে না, মানে কি কারণে এইরকম এক পরিস্থিতি কারো জীবনে আসে বা এরকম কেন করেন। দেখো, এই যে উদাহরণটা তুমি দিলে এটা একদম বাস্তব। আজকে জীবনে আমাদের চলতে গিয়ে এরকম কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি। কিছুদিন আগেই আমার কাছে একজন এসেছিলেন, উনি ব্যাংকে চাকরি করেন, ওনার হাজব্যান্ডও ব্যাংকে চাকরি করেন, কিন্তু সেই হাজব্যান্ডের আর একটা বিবাহ রয়েছে, সেটা ওই হাজব্যান্ড ডিসক্লোজ করেনি বা জানাননি, না করে উনি এনাকে বিয়ে করেছেন। তাহলে দুটো ওনার স্ত্রী রয়েছে, এবার মানে একজন স্ত্রী আর একজনের স্ত্রীর ব্যাপারটা জেনে গেছে, তো সেটা নিয়ে এখন একটা ঝামেলা। সেই জায়গা থেকে ওনাকে আমি বের করে এনে দিয়েছি, একজন স্ত্রীর হাতে আমি তুলে দিয়েছি। তো সেই ব্যাপারটা আমার আছে, সেটা আমি বলবো, আগামী দিনেও আমি আরও আলোচনা করবো এই নিয়ে। 64 যোগিনী তন্ত্র দিয়ে এটা কীভাবে আমি করেছি আর কিরম টাইম লেগেছে, তার জন্য কি করতে হয়েছে, শুধু কবজ তাবিজ নয়, কবজ তাবিজ ছাড়াও কিন্তু আমি এমন কিছু স্পেশাল জিনিস দিই, ওগুলো একটা বাস্কের মধ্যে ভরে তোমার যে শোবার ঘর সেখানে রাখতে হবে সেই স্বামীর ছবি দিয়ে, তাহলে কিন্তু সেই স্বামী তোমার কাছে আসতে বাধ্য। এর সাথে সাথে কিছু আরও জিনিস দিই, যে কোনো তৃতীয় ব্যক্তির ছবি দিয়ে, নাম ছবি দিয়ে, সেটা একটা কালো কাপড়ে মুড়ে সেটা কিন্তু মাটির তলায় 3 হাত নিচে তোমাকে পুঁতে দিতে হবে। তো সেই জিনিসগুলোও কিন্তু আমি দিই, আর এগুলো কিন্তু একমাত্র 64 যোগিনী তন্ত্র দিয়ে কিন্তু সম্ভব, সাধারণ তন্ত্র দিয়ে কিন্তু এটা হবে না। কিন্তু এবার আমি আলোচনা আসি যে কেন এই ধরনের ব্যক্তির এরকম ধরনের একটা মানসিকতা হয়, প্রবণতা দেখা যায়, যে তারা একটা বিয়ে করে খুশি নয়, তারা আরও 2-3টে বিয়ে, যেটা আমাদের দেশে আইনত যার কোনো স্বীকৃতি হয় না, তাও কিন্তু তারা সমাজের একটা ভালো জায়গায় থেকেও তারা সব জেনেও তারা কিন্তু এই জিনিসটা করছে। তাহলে এই ধরনের ব্যক্তিদের তুমি যদি এদের ছকটা ভালো করে দেখো, ভালো করে বিচার করো, তাহলে তুমি দেখবে সপ্তমে কিন্তু এদের রাহু বা রাহুর সাথে সপ্তমপতি কানেক্টেড হয়ে আছে। এটা কিন্তু তোমাদের দেখতে পাবে, কারণ রাহু এমনই একটা প্ল্যানেট যে তোমাকে একাধিক ভোগের দিকে নিয়ে যায়, যে তুমি বারবার সেই ভোগটা করতে চাও।
তাই জন্যে সেই রাহুর একটা বিশেষ ভূমিকা এখানে কিন্তু দেখা যায় যে কি করে এই যে একটি ব্যক্তি একটি পার্টনারকে নিয়ে খুশি নয়, সে আরও একটি পার্টনার বা একাধিক পার্টনার, সবসময় যে একটার বেশি দুটো তিনটেও হতে পারে, চারটে হতে পারে, পাঁচটাও হতে পারে, এরকমও দেখা গেছে। মানে রাহু আমাদের সবসময় চাহিদা বাড়িয়ে দেয়, চাহিদাটা বাড়িয়ে দিচ্ছে আর তোমাকে সবসময় ব্যাকা রাস্তায় নিয়ে যায়। তোমাকে প্রলোভনটা দেখাবে কি যে তুমি ব্যাকা রাস্তা দিয়ে হাঁটো, এটা কিন্তু তোমার জন্য আরো বেশি লাভ হবে, তুমি আরো বেশি ভোগ করতে পারবে, তুমি আরো বেশি সুখ পাবে। কাজে সবসময় তোমাকে একটা ব্যাকা রাস্তা, একটা যেটা তোমাদের ঘুর পথে নিয়ে যাওয়া, সেই পথে কিন্তু রাহু তোমাকে সবসময় চালনা করে। একদম। মানে আমরা অনেক সময় দেখে থাকি যে কাউকে সোজাভাবে বুঝিয়ে সে বুঝছে না, কিন্তু সে সব সময় যে মানে অল্টারনেট রাস্তাটা সেটাকে খুঁজছে। এটা তো জীবন যাপনের ক্ষেত্রেও আমাদের হয়ে থাকে, তাই না? এটা তোমরা দেখবে মানে সোজাভাবে রোজগারটা সে দেখে না, সে সবসময় ঘুরিয়ে রোজগার যেভাবে হয় সেই দিকে তার বেশি ইন্টারেস্ট, এবং সে খুব তাড়াতাড়ি বড়লোক হতে চায়। দেখবে এই জিনিসগুলো তাদের কিছু লোকের মধ্যে থাকে, খেটে রোজগার করা আর বসে বসে কোনো ফটকা ইনকামে রোজগার করা, এই ধরনের তুমি দেখবে কিছু কিছু মানুষের প্রবণতা থাকে। তারা কিন্তু মেহনত করে পরিশ্রম করে যেটা অর্জন করা সেই জায়গা তারা করতে চায় না, তারা একটু কুঁড়ে প্রকৃতির হবে। তারা ভাবে কোনোভাবে ফটকা একটা আমরা আন্তাবড়ি একটা খেলে, একটা বেটিং করে, একটা ক্রিকেটের বেটিং বলো, একটা অনলাইন বেটিং বলো, লটারি, বা তোমার কোনো এমনি সাধারণ লটারি যেটা সেটাও হতে পারে, বা তোমার কোনো ফটকা, তোমার কোনো ধরো এই যে নানান রকম সব এসছে স্কিমগুলো, ওইখানে টাকা লাগিয়ে প্রচুর টাকা তারা করে নিতে চান। তো এই ধরনের মানুষের এই ধরনের প্রবণতা তুমি দেখতে পাবে, এবং ফট করে হয়তো লেগেও যায়, যেহেতু রাহু কিছু ক্ষেত্রে লেগে যাবে যদি রাহু পজিটিভ থাকে, মানে একবার উঠিয়ে দেবে আবার নামিয়ে। হ্যাঁ, রাহুর পয়সা তো তুমি ভোগ করতে পারবে না, ওই রাহুর পয়সা দেখবে কোনো না কোনো ভাবে বেরিয়েই যাবে। এই যে যারা লটারি পায়, ধরো 1 কোটি টাকা লটারি, প্রায়ই আমি শুনি যে কিছু একটা নাম করা একটা লটারি আছে, নামটা আর আমি বলছি না, সেই লটারিতে 1 কোটি টাকা হচ্ছে ফার্স্ট প্রাইজ। প্রায় আমি শুনছি খবরে কাগজে দেখছি এ পেয়েছে ও পেয়েছে। তো এই জিনিসগুলো এই যে যারা পায় তারা কিন্তু দেখবে 5 বছর পরে তার সেই টাকাটা তারা দেখতে পায় না, কোনোভাবে সেটা বেরিয়ে গেছে। তো এই জিনিসগুলো থাকেই। দেখো, রাহু এমনই একটা গ্রহ যে তোমাকে মানে ক্ষণস্থায়ী সুখ দেবে, এই সুখটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। এ তোমাকে যেমন ওপরে তুলবে তেমনি আবার তোমার ডাউনও করবে। আর যদি তুমি বৃহস্পতি বা শনি এদের প্রভাবে যারা নিজের অর্থ যারা উপার্জন করছে তাদের কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে। আর মানে যেদিন মৃত্যু তার আগের দিন অবধি তারা কিন্তু সেটা রোজগার করতে থাকবে। তো তাদের সাথে এদের এই ধরনের মানুষের অনেক পার্থক্য আছে। তো সেই জায়গায় সেই প্রসঙ্গে আমি বলছি যে রাহু যাদের সপ্তমে রয়েছে এই ধরনের প্রবণতা তাদের কিন্তু দেখা দেয়। সেই রাহু যদি নিজের নক্ষত্রে থাকে বা শনির দ্বারা দিষ্ট হয় বা অষ্টমপতি যুক্ত হয়, তাহলে ওই বারবার প্রবণতাটা এসে যায় যে আমি আবার একটা অন্য কারোর সাথে সম্পর্ক করব। এটা শুধু পুরুষদের ক্ষেত্রে আমি বলছি না, কিন্তু এখানে কিন্তু নারীদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। কারণ অনেক নারী আমি দেখেছি একাধিক পুরুষ সঙ্গ নেয়। তো সেই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে যে নারী পুরুষ উভয় এটা কিন্তু তোমার এফেক্ট করে। এই সপ্তমে রাহুর সাথে যদি শনি থাকে, সপ্তমে রাহু যদি রাহুর নক্ষত্রে থাকে, এই জায়গাগুলো বিচার করে আমরা বলে দিই। এবং আরও কিছু কিছু জিনিস আমাদের দেখতে হয়। অষ্টম ভাবটাকে কিন্তু আমাদের বিচার করে দেখতে হয়, একাদশ ভাবটা কিন্তু বিচার করে দেখতে হয়। এই জায়গাগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, এখানেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। এবং পঞ্চম ভাব, কারণ পঞ্চম হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের পঞ্চম ভাব থেকে বুদ্ধি, আমাদের ডিসিশন মেকিং এগুলো থাকে। তো ওই জায়গাও যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে, অশুভ গ্রহ নিজে যদি বসে থাকে বা অশুভ গ্রহের প্রভাব থাকে বা পঞ্চমপতি নিজে ধরো কোনো অশুভ গ্রহের সাথে যুক্ত হয়ে আছে, তখনও কিন্তু তাদের ব্রেনটা কিন্তু উল্টো দিকে কাজ করবে, তখনও কিন্তু তারা ওই ঘুর পথে যেতে চাইবে, তখনও কিন্তু তারা একটা মানে অন্য রাস্তায় গিয়ে সেখান থেকে যদি লাভ করা যায় সেই টেন্ডেন্সি তাদের মধ্যে থাকবে। আর বিকৃত মনস্ক অনেকের এই মানে যাদের এই ধরনের আছে মানে মানসিকতাটা একটু বিকৃতি থাকে, তো তাদের এই ধরনের কিন্তু লক্ষ্য করা যায়। তো সেই সব লোকেরাই এই ধরনের কাজ করে, আর এই ধরনের কাজ করার ফলে তাদের যে ফ্যামিলিটা আছে সেটা আরো বরবাদ হয়ে যায়। তো ওই যে ফ্যামিলিটাকে ঠিক করার জন্য প্রচুর আমি এরকম কেস করেছি, যারা তাদের বাড়ির লোকেরা আমার কাছে এসে বলেছে, হাউ হাউ করে কেঁদেছে আমার পা ধরে। আমি আমার পা ধরে তো লাভ নেই, তুমি মায়ের কাছে চলো,
তারাপীঠে চলো, সেই পীঠস্থানে চলো, মাকে ধরে কাঁদো, তোমার কাজ আমি ওই শ্মশানে বসেই করব। ওই শ্মশানে বসে 64 যোগিনীর মাধ্যমে আমি করেছি, কামিনী মোহিনী বশীকরণ করে সেই মানুষটিকে আবার ফিরিয়ে এনেছি এবং তাকে বন্ধন দিয়ে চিরকাল যাতে ওই মহিলার সাথে রাখা যায়, সে যাতে আবার ছিটকে কারোর সাথে নতুন কোনো সম্পর্ক না করে, সেটাও আমি করে দিয়েছি একটা পার্মানেন্ট ব্যবস্থা এই 64 যোগিনীর তন্ত্রের মাধ্যমে। কারণ 64 যোগিনী হচ্ছে তোমাদের পূর্ণ ফল প্রাপ্তি করবেই। একদম তাই। যদি আপনি কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়েন, আপনি মনে করছেন যে কারো অজান্তে আপনি একটা কাজ করছেন, সেখান থেকে আপনি খুব লাভবান হচ্ছেন, আদতে সেটা কখনোই হয় না। আপনার ফ্যামিলিকে অসুখী করে আপনি কোনোদিনই ভালো থাকতে পারেন না, এবং যেই অশুভ গ্রহের প্রভাবে আপনাকে হয়তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, সেই গ্রহগুলোর প্রভাব আপনার জীবন থেকে দূর করতে হলে অবশ্যই 64 যোগিনী তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করতে হবে। এবং আপনি হয়তো সেটা উপলব্ধি করছেন যে আমাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু আপনি পারছেন না, এটাও কিন্তু হয়। অনেকে হয়তো সে চাইছে না, তবুও কিন্তু একটা সম্পর্কে সে জড়িয়ে পড়ছে। দেখো, একবার এসব জিনিস হচ্ছে এমন জিনিস, জানো তো, একবার ঢুকে গেলে এখান থেকে কোনো বেরোনোর রাস্তা নেই। দেখো সেটাও হয়, সেটাও তোমরা দেখো, রাহু এর সাথে যেমন যুক্ত আছে, এর সাথে আমরা ডিগ্রিটা দেখবো রাহু কোন ডিগ্রিতে আছে, এবং এর সাথে সাথে আমরা দেখব এর যে নবতারা চক্রতে রাহু কি পজিশনে আছে, সেইটা দেখে কিন্তু আমরা এটাও বলে দিতে পারি যে তুমি যে সমস্যাটা বললে এইটা জীবনে আসবে কি না। তাই এই গোপন সম্পর্ক থেকে বা আপনাদের সেই জটিল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হলে পৃথিবীতে কিন্তু আর কোনো শক্তি বের করে আনতে পারবে না, শুধুমাত্র 64 যোগিনী তন্ত্রক্রিয়ার শক্তি ছাড়া। আপনাদের এই সমস্ত যে সম্পর্কগুলো রয়েছে, যেগুলো আপনার জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলছে, আপনার স্বাভাবিক জীবনযাপনকে একেবারে ব্যাহত করছে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুন। আপনি ভালো থাকুন, কারণ আপনি ভালো থাকতে পারলে আপনার পরিবারও ভালো থাকতে পারবে। সেই কারণেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। এবং যেই ব্যক্তি হয়তো সম্পর্কে জড়িয়েছেন, তিনি হয়তো মানে কিছুই বলছে না, তার সাথে যিনি রয়েছেন মানে তার স্বামী বা স্ত্রী এসে নাম ছবিটা দেখাতে হবে, আর তাহলেই আমি বলে দিতে পারি যে কি ধরনের সম্পর্কে জড়িয়ে আছে আর কিভাবে তাকে ফিরিয়ে আনা যায়। আর যদি ওই তৃতীয় ব্যক্তির ছবি বা নাম থাকে তাহলে আরো ভালো, আর না থাকলেও আমরা বলে দিতে পারি। আর সামনের এই অমাবস্যা, এই যে 28 এবং 29 তারিখ আমাদের শ্মশানে, আমি কিন্তু তারাপীঠ মহাশ্মশানে কিন্তু আমি মহা হোম যজ্ঞের আয়োজন করেছি। এই যে রতন্তী অমাবস্যা, এই রতন্তী অমাবস্যা কিন্তু মা বগলা এবং মা ছিন্নমস্তার আবির্ভাব তিথি। এই রতন্তী অমাবস্যা কিন্তু আমি মহাপীঠ তারাপীঠে হোম যজ্ঞের আয়োজন করেছি, এবং সেইখানে আমি সারা রাত হোম যজ্ঞ করব। এবং যত রকম গ্রহদোষে আছে মানুষ, যত রকম গ্রহদোষে পীড়িত রয়েছে, যত রকম সমস্যার মধ্যে তোমরা থেকে থাকো না কেন, এই যে সমস্যাটা আজকে নিয়ে আলোচনা করছি, বিবাহ, বহু বিবাহ, একাধিক বিবাহ যে যোগ, এইটা, এবং প্রেম বা বিবাহ বা ডিভোর্স, চাকরি, ব্যবসা, যে কোনো সমস্যায় কিন্তু আমি ওই দিনকে মহা শ্মশানে বসে তোমাদের সমাধান করে দেবো। এবং শুধু সমাধান নয়, 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে তৈরি করা তান্ত্রিক যে বস্তু, যেই বস্তুগুলো তোমাকে দ্বিতীয় কোনো ব্যক্তি দিতে পারবে না, সেই বস্তুগুলো কিন্তু তোমাদের হাতে দেব, যেটা সব সময় তোমাদের সাথে তোমাদের নিয়ে ঘুরতে হবে, অথবা তোমাদের ঘরে একটি বাস্কের মধ্যে ভরে সেটাকে যত্ন সহকারে রেখে দিতে হবে। সেই জায়গা থেকেই কিন্তু তোমাদের রেজাল্টটা আসবে। শুধু কবচ তাবিজ একটা পরিয়ে দিলাম গলায়, হাতে বেঁধে দিলাম, সেই থেকে কিন্তু রেজাল্ট আসবে না। ওই স্পেশাল তান্ত্রিক বস্তু, যেই জিনিসগুলো আমরা কামাখ্যা, যে জিনিসগুলো আমরা ত্রিপুরা থেকে আনিয়ে সেই জিনিসগুলোর ওপর কাজ করে, চর্চা করে, সেই হোম যজ্ঞের মাধ্যমে চতুর্বর্গ ফলপ্রাপ্তি তোমার নামে সংকল্প করে যেটা করব, সেই মহানিশি রাতে, সেই অমাবস্যার যোগে, রতন্তী কালী পুজো, রতন্তী অমাবস্যায় এই 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে সেই স্পেশাল জিনিসগুলো তোমাদের হাতে আমি দেবো। যারা যারা এই ধরনের সমস্যায় আছো তারা সত্তর একটু যোগাযোগ করে নিও। একদম, যে ফোন নাম্বার আপনারা দেখছেন স্ক্রলিং এ রয়েছে, তার মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, যোগিনীর শক্তি, পূর্ণ ফল প্রাপ্তি, নমস্কার।